তাপদাহে পুড়ছে দেশ। যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে, আরও তীব্রতার আভাস। সিলেটে এক রিকশা চালকের মৃত্যু। এ মাসে ঢাকায় বৃষ্টির আভাস নেই। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ উপযোগী প্রশিক্ষণ নেওয়ার তাগিদ। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনিতে পর্যদস্ত বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। সারা দেশে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের অভিযোগ বিএনপির। নাটোরে নির্বাচন অফিসের সামনে থেকে প্রার্থীকে অপহরণের ঘটনায় সমালোচিত আইসিটি প্রতিমন্ত্রী শ্যালক রুবেলের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। রাতের তাপমাত্রা বেশি থাকায় এখন অস্বস্তি বাড়ছে। এ অবস্থা পুরো এপ্রিল জুড়ে থাকতে পারে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। তীব্র দাবদাহের উপর জলীয় বাষ্প মিশ্রিত দক্ষিণা বাতাসে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গরমের তাড়না থেকে সামান্য স্বস্তি পেতে একঝাঁক শিশুর দিনভর সাঁতার কাটা। এই চিত্র রাজধানীর চন্দ্রিমা উদ্যান লেকের। চৈত্রের খরতাপে পথ শিশুদের যেন কিছুতেই পানি ছেড়ে উঠতে মন চায় না। নগরীর নিম্ন আয়ের মানুষের অবস্থা বেশি করুণ। না পারছেন কাজ করতে, পরিবারের জন্য উপার্জনের কথা ভেবে না পারছেন বসে থাকতে। তীব্র গরমে কিছুটা জিরিয়ে নিয়ে আবারও ছুটছেন জীবন যুদ্ধে। পাখিটা হাতে গরম হয়ে গেছে গা, একদম খাড়ায় দিলে পাখি মানে ছেড়ে দিলে শুইতে পাও সব শুইতে পড়া যায়। গরমে বাঁচি না, গরম প্রচুর গরম। এই গরমের জন্য এখানে ছায়ায় বসে রয়েছি। এভাবে গাড়ি চালাইলে জীবন বাঁচবে না আমাদের। একটা খ্যাপ মারলে আর খ্যাপ মারতে মন চায় না। উপরের গরমের তাপে নিচের থেকেও পিজের গরমে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। পিজে মনে হচ্ছে গলে মোটরসাইকেলের টায়ারে লেগে যায় অবস্থা। সূর্যের তাপ যত বাড়ে তত ক্রেতার ভিড় বাড়ে নগরীর ফুটপাতের শরবতের দোকানে। তীব্র রোদে কাঠ হয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নেওয়ার চেষ্টা পথিকের। কিন্তু গরম তো অনেক, প্রচন্ড গরম। এই গরমে মানে একটু দরকার, লেবু শরবত দরকার আছে। কারণ গরমে সবারই পানি পিপাসা ধরাইতেছে, এই জন্য গরম বেশি। হ্যাঁ, এই জন্য একটু বিক্রিটা বেশি হয়। আবহাওয়াবিদরা বলছেন রংপুর বিভাগের তাপমাত্রা দুদিন আরও বাড়বে। আগামী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধ ও বৃহস্পতিবার সিলেট এবং এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি নামার লক্ষণ দেখছেন তারা। গত 19 তারিখে পরবর্তী 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা রয়েছে, যেটা আগামীকালকে আবার এক্সটেনশন করার সম্ভাবনা রয়েছে। গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6, এছাড়াও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগে বিদ্যমান রয়েছে। গতকালকের যে তাপমাত্রা ছিল সেখান থেকে আজকের সারা দেশের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, তবে 2-1 জায়গায় কিছুটা কমতে পারে। শুধুমাত্র রংপুর বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এপ্রিল জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। হিট স্ট্রোকে সিলেটে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। চরম বিপাকে শ্রমজীবীরা, হাঁসফাঁস অবস্থা জনজীবনে। অসহনীয় তাপমাত্রায় ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুরে 43.04 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড দাবদাহে বেড়েছে সেচের খরচ। বিপাকে কৃষকরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাঠফাটা রোদ, তপ্ত লু হাওয়া আর অনাবৃষ্টি মাথায় নিয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা আর যশোরের জনজীবন এখন অসহনীয় পর্যায়ে। তাপমাত্রার উচ্চ পারদে ঘরে থেকেও যেন স্বস্তি মিলছে না। গত এক সপ্তাহে মেহেরপুরের তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। প্রকৃতির এমন বৈরী মূর্তি এর আগে কখনো দেখেনি এই অঞ্চলের জনগণ। কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। গরমে খুব কষ্ট বাপ, গরমের কাজ করে পারা যাচ্ছে, খুব চরম কষ্ট। প্রখর রোদে পড়ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে থাকা নানা ফসল। খরায় মাটি ফেটে চৌচির মেহেরপুরের কৃষকের মাঠ। বৈরী আবহাওয়ার কারণে চরম বিপাকে শ্রমজীবীরা। সন্ধ্যার পর স্বস্তির খোঁজে গাছের নিচে ও নদীর পাড়ে ভিড় করছেন অনেকে। একদিন পর পর ধানে পানি দিচ্ছি, আবার ফের ধান আউড়ে যাচ্ছি, অন্য ফসল কপি আউড়ে ঝলসে যাচ্ছি, কলা ঝলসে যাচ্ছি।
এদিকে গরমের তীব্রতায় নাভিশ্বাস যশোরের মানুষের। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিস জানায়, গত 7 দিন ধরে 38 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। এত বেশি গরম যে অফিসেও যেমন টিকতে পারছি না, বাড়িতেও একটু ঠিকমতো শুতে পারছি না। একটু গাছতলা যায় যে শুয়ে একটু শান্তি পাবো, তাও জানে শান্তি নেই, খালি পানি পিপাসা লাগে। চুয়াডাঙ্গায় অব্যাহত তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পার্থক্য না থাকায় দুর্বিষহ এখানকার জনজীবন। আরও কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে প্রশাসন। তাপ এত পরিমাণ পড়ছে, মনে হচ্ছে যেন সূর্য মাথার কাছে চলে এসেছে। গরমের কারণে আমাদের এই যে গাছতলায় একটু বসবো, এই কেটে বসে শান্তি হচ্ছে না, খুবই তাপমাত্রা বেশি। তীব্র তাপদাহ অব্যাহত রাজশাহীতেও। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। দুপুর 3টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রখর রোদে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। শ্বাসকষ্ট আর ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। রাজশাহীতে আমের জন্য বিখ্যাত। আমগুলো এই তাপমাত্রা অনেক আম ঝরে যাচ্ছে, লিচু ঝরে যাচ্ছে। পিপাসা প্রচুর লাগতেছে, আর তারপরে আপনার শরীর গরম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতে হচ্ছে, এক নাগাড়ে চালানো যাচ্ছে না। জীবজন্তু পশু পাখি যাহা কিছু আছে সব কিছুরই গরমের প্রভাব পড়েছে, গরমে অস্থির হয়ে গিয়েছে। এদিকে তীব্র গরমে সাতক্ষীরার জনজীবনও বিপর্যস্ত। বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। ভ্যাপসা গরমে নাকাল সাধারণ মানুষ। আশ্রয় নিচ্ছেন পৌরদিঘির পাড় ও জেলা শহরের বিভিন্ন গাছতলায়। অসহনীয় কষ্টে শ্রমজীবীরা। এতটাই গরম উপরে গা ঘেমে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে নিয়ে আমরা গোসল করতেছি, অনেকক্ষণ ধরে গোসল করে মজা পাচ্ছি। অতিরিক্ত গরমে আমরা কিভাবে কি করব এটা বুঝতে পারতেছি, ঠিক মতন কামাই রোজগার করতে পারতেছি না। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন চিকিৎসকরা। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে তাপদাহ পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়, এবং হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে। কোল্ড মানে বলে কি, যে একটা হার্নিয়া 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না। একটা গোলবাড়া যেটা একুট না, সেটা 2 সপ্তাহ পরে করলে, মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে। আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরাল স্যালাইন থেকে শুরু করে সবার কাছে আমি আলাপ করছি। আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে। আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে, তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যা করা দরকার সবই করা হবে। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ উপযোগী প্রশিক্ষণ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার স্কুলে বিশেষ দরবারে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠায় দেশের সশস্ত্র বাহিনী সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলবে। তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও অনুশীলন, প্রশিক্ষণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে, এমন প্রত্যাশার কথা উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, সশস্ত্র বাহিনীকে জনগণের আরও আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। শেখ হাসিনা বলেন, এদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী কারোর সাথে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলেও মন্তব্য করেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পক্ষে ছিল, আছে, থাকবে। পরে শিশুদের ক্যানভাসে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের
ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না। সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আজকের যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে, কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক, আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত বিএনপি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপির নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র, জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বলেও মন্তব্য তার। বলেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং তাদের প্রতি এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণেই জনগণ বারবার বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সরকার জনগণের সেবক, বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, তারা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন চলছে এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে। তলে তলে দেশবিরোধী কাজ করে যাচ্ছে সরকার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ পাবনা জেলার নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলতে গিয়ে হাবিবুর রহমান হাবিবকে কারাগারে যেতে হয়েছে। সরকার অন্যায়ভাবে নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দিচ্ছে। অবিলম্বে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। নাটোরের নির্বাচন অফিসের সামনে থেকে প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচিত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল সিংড়া উপজেলা নির্বাচন করছেন না। রবিবার সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, কোন মন্ত্রী বা সংসদ সদস্য আত্মীয় নির্বাচন করতে পারবেন না, তো তারই আলোকে তার সেই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনায়েদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উইথড্র করে নিচ্ছি এবং যেটা অফিসিয়াল যে প্রসেসগুলো আছে যত দ্রুত সম্ভব সেটা আমি সম্পন্ন করব। আমার প্রতি যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই এবং সেটা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান লস্কর তপু। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচনে জয়ী হবার শতভাগ সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। 22 এপ্রিলের মধ্যে বিএনপির অপর 3 প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন নুরুজ্জামান লস্কর তপু। আগামী 8 মে সরাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরবনে চলছে মধু আহরণ মৌসুম, চলবে 30 জুন পর্যন্ত। মধু সংগ্রহের জন্য 4টি ধাপে পাস সংগ্রহ করতে পারবেন মৌয়ালরা, তবে একবার পাস পারমিট নিয়ে বনে থাকতে পারবেন সর্বোচ্চ 14 দিন। চলতি মৌসুমে মধু আহরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। এদিকে মৌয়ালরা অভিযোগ করছেন, মৌসুম শুরুর আগে অনেকে অবৈধভাবে মধু সংগ্রহ করায় কাঙ্ক্ষিত পরিমাণ মধু পান না। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1 এপ্রিল পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার একটি গেওয়া গাছের মৌচাক থেকে মধু সংগ্রহের মধ্য দিয়ে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন হয়। নৌকা নিয়ে সুন্দরবনে ঢুকছেন মৌয়ালরা। একটি নৌকায় একটিমাত্র বিএলসির আওতায় সর্বোচ্চ 10 থেকে 12 জন মৌয়াল ঢুকতে পারবে বনে।
এজন্য জন প্রতি গুনতে হবে ১,৩৮০ টাকা। ভয় ভূত তো আছেই, বাঘ ভাল্লুকের উপরন্ত মধু পাওয়ার ইচ্ছায় বাড়া অন্যবার সেই আশা আছে যে একটু বেশি পাবো। তারা মাথা পিছিয়ে 1 মণ করে মধু হলে আমরা আর আমাদের দরকার হয় না। একটা বিএলসিতে আমরা সর্বোচ্চ 10 জন লোক যেতে পারি। তবে মধু আহরণ মৌসুম শুরুর আগেই মাছ ও কাঁকড়া শিকার করতে যাওয়া কিছু লোক অবৈধভাবে বনে ঢুকে মধুর চাক ভেঙে নেয় কাঙ্ক্ষিত পরিমাণ মধু সংগ্রহ করতে পারেন না মৌয়ালরা। আবার চাঁদাবাজিতে বিভিন্ন ভোগান্তির শিকার যেমন হতে হয়, তেমনি মধু সংগ্রহের এলাকা নির্ধারণ করে দেয় খরচও ওঠে না বলে দাবি মৌয়ালদের। এরা সুযোগ নিয়ে তারা যায় জঙ্গলের ভিতরে যাই এই মধুগুলো কিছু কাটতে পারে, কিছু কাটতে পারে না, কিছু পোকা মারি দেয়। প্রত্যেকটা অফিসে আমাদের টাকা দিতে ঢুকতে হয়। আবার যদি যখন ফিরে আসবো তখন সবাই মধু চায় আমাদের কাছ থেকে। আমরা তাহলে মধু কাটি কি করে লাভবান হব? আমাদের জীবনটা হাতের মুঠোয় ঝুঁকিপূর্ণ করে নিয়ে আমরা এই সুন্দরবনের খাঁটি মধু সংরক্ষণ করতে যাই। মধু আহরণের যে পাস দেওয়ার আগে জেলেদের সুন্দরবনে যাওয়ার নিষেধ, এটা আমরা খুব জোরালোভাবে আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এবছর ১,৫০০ কুইন্টাল মধু ও ৪৫০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এতে সরকারের রাজস্ব আসবে প্রায় ৩০ লাখ টাকা। সুন্দরবনের সাতক্ষীরা এবং খুলনা এলাকায় কালবৈশাখী ঝড় সহ কিছু বৃষ্টিপাত হয়েছে। এটা একটি সুখবর আমাদের জন্য। এই মিষ্টি পানিটা মধুর সংগ্রহ এবং মৌমাছির জন্য খুবই প্রয়োজন। তো আমি মনে করি যে এবছর অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মধু সংগ্রহ করবে। মৌসুম শুরুর আগেই অবৈধভাবে মধু সংগ্রহ করে নেয় মৌয়ালদের সংখ্যা কমছে বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। টানা অতি তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে রক্ষার জন্য সভা করেছে চুয়াডাঙ্গা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর কিসিনজার চাকমা। সবাই সরকারি নির্দেশনা মেনে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা, 1 লাখ গাছের চারা রোপণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত হয়। মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পানি উন্নয়ন বোর্ড মাঠে সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে মুজিবনগর সরকারের ভূমিকা অবিস্মরণীয়। সভা শেষে উপজেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মানিকগঞ্জ পৌরসভায় নাগরিক সমস্যা চিহ্নিত করা ও সেবার মান উন্নয়নে সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। দুপুরে পৌরসভা মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র রমজান আলী। নীলফামারীতে সাংবাদিক নুরুল আমিনের উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে র্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন জেলার সাংবাদিকরা। ভিজিএফের চাল বিতরণে অনিয়মের ছবি তুললে ওই সাংবাদিকের উপর হামলা করেন সদর উপজেলা কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ও তার বাহিনী। বাগেরহাটে দ্বিতীয় ধাপে 3টি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। অনলাইনে আবেদন দাখিলের পাশাপাশি শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মুন্সিগঞ্জের 2 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। টঙ্গিবাড়ি ও লোহজং উপজেলার একাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে 23 এপ্রিল, প্রত্যাহারের শেষ দিন 30 এপ্রিল, ভোট হবে 21 মে। আগামী বাজেটে বিড়ির ওপর শুল্ক প্রত্যাহার, অগ্রিম আয়কর প্রত্যাহার, বিদেশি কোম্পানির নিম্ন স্তরের সিগারেট বন্ধ এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব দাবি জানান বিড়ি শ্রমিকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন তারা। বাগেরহাটে অগ্রণী ব্যাংক পিএলসির পোলেরহাট বাজার শাখার কার্যক্রম স্থানান্তরিত নতুন ভবনে শুরু হয়েছে। মোড়েলগঞ্জের পোলেরহাট বাজারে যুবরাজ মার্কেটের দোতলায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুল হুদা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পোলেরহাট শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন। বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 99তম জন্মজয়ন্তী উপলক্ষে সুলতান মেলায় লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। কুড়িডোব মাঠে খেলায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
তাপদাহে পুড়ছে দেশ। যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে। আরও তীব্রতার আভাস। সিলেটে এক রিকশা চালকের মৃত্যু। এ মাসে ঢাকায় বৃষ্টির আভাস নেই। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধোপযোগী প্রশিক্ষণ নেওয়ার তাগিদ। ব্যর্থ রাজনীতির ধারায় হোঁচট আর ঝাঁকুনিতে পর্যদস্ত বিএনপি বলেছেন ওবায়দুল কাদের। সারা দেশে দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ বিএনপির। নাটোরে নির্বাচন অফিসের সামনে থেকে প্রার্থীকে অপহরণের ঘটনায় সমালোচিত আইসিটি প্রতিমন্ত্রী শ্যালক রুবেলের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।